স্নেকে চরবৃত্তি, হ্যাঁ এই খবরের দিকে এবার নজর রাখবো। রানা রফের পর ফের জালে আইএসআই এজেন্ট। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এসটিএফ এর জালে 3, পাকচর সন্দেহে গ্রেফতার আরো 3। ভারতীয় মোবাইল সিম পাকিস্তানে পাচারের অভিযোগ। ধৃত রশিদুল, নাসিরউদ্দিন ও শফিকুল। জাল নোট চক্রের সঙ্গেও ধৃতরা জড়িত থাকার সন্দেহ। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, এই যে রানা রফের পর এই 3 জন আইএসআই এজেন্ট এবং কোথা থেকে তাদের পাওয়া গেল? কোচবিহারের সাহেবগঞ্জ, চিকেন স্নেকের একদম কাছাকাছি জায়গা। কি ছক ছিল, এখনো পর্যন্ত কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখা এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে খবর, এদের মোডাস অপারেন্ডি ছিল যে ভারতীয় সিম সেগুলো এখান থেকে কালেক্ট করে বাংলাদেশে পাকিস্তানি আইএসআই যারা এজেন্ট ছিল তাদের হাতে তুলে দেওয়া এবং সেই সিম চলে যেত পাকিস্তানে থাকা আইএসআই শীর্ষ কর্তা বা তাদের যে এজেন্টরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের কাছে। কেন এই সিমগুলো লাগতো? কারণ ভারতে এই গুপ্তচর ভিত্তির যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক সবসময় সচল রাখার জন্য ভারতীয় সিমই ব্যবহার করা হতো এবং একটি দুটো নয়, প্রত্যেক সময় তারা ভিন্ন ভিন্ন সিম বদলাতো। এই কারণে বিপুল সংখ্যক এই সিম কার্ড কিন্তু তাদের প্রয়োজন ছিল তাদের নেটওয়ার্কটাকে সচল রাখার জন্য। এই কারণেই এই নাসিরউদ্দিন, শফিকুল, রশিদুল এরা এই ধরনের সিম কার্ড বেআইনিভাবে বিপুল পরিমাণে তুলতো বিভিন্ন জায়গা থেকে। সেগুলোকে সীমান্ত লাগোয়া অঞ্চল থেকে বাংলাদেশে যারা পাকিস্তানি আইএসআই এজেন্ট ছিল বা হ্যান্ডলার রয়েছে তাদের হাতে এই সিম কার্ড পৌঁছে দেওয়া হতো এবং সেই সিম কার্ডগুলোই পাকিস্তানে থাকা আইএসআই শীর্ষকর্তা বা গুপ্তচর এবং পাকিস্তান ছাড়াও নেপালে থাকা পাকিস্তানের যারা গুপ্তচর রয়েছে এরা বিভিন্ন জায়গায় কিন্তু তাদের কাছে পৌঁছে যেত এবং এই মাধ্যমেই তাদের যে নেটওয়ার্ক সচল থাকতো। এই ভারতীয় সিম ব্যবহার করেই কিন্তু চলতো এই গুপ্তচর বৃত্তি। এই বিষয়টি আগেই এসটিএফ এর কাছে খবর আসে এবং এই বিষয়ে তদন্ত নেমেই এই 3 জনকে স্ক্যানারে পাওয়া যায় এবং এসটিএফ থেকে জানা যাচ্ছে এদের কাছ থেকে বেশ কিছু এই নকল ভারতীয় মুদ্রা উদ্ধার হয়েছে। অর্থাৎ জাল টাকা, জাল নোট কি তারা ছাপাতো বা কোনো কি এরকম জায়গা রয়েছে যেখানে জাল নোট ছাপানো হয়? তাহলে তাদের কি মোটিভ ছিল? কোনোভাবে ভারতীয় অর্থনীতিতে প্রভাব ফেলার জন্য কি জাল নোটও বাজারে মিশিয়ে দেওয়া হচ্ছিল, নাকি ভারতীয় মুদ্রা পাকিস্তানে পাচার করা হতো? এই বিষয়টিও কিন্তু ইতিমধ্যে এসটিএফ এর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং তোমায় জানিয়ে রাখবো এই র্যাকেটের মধ্যে 3 জন নয়, এসটিএফ এর স্ক্যানারে আরও বেশ কয়েকজন রয়েছে। তারা কোথায় এবং তাদের কি ভূমিকা ছিল এই চরবৃত্তিতে, বিশেষ করে আইএসআই এর সঙ্গে এরা কিন্তু সরাসরি যুক্ত, এমনটাই আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি। আরো যারা রয়েছে তাদের খোঁজে ইতিমধ্যে কিন্তু এসটিএফ এর তরফ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ওকে, পাকচর সন্দেহে গ্রেফতার 3 এবং এই 3 জন কি করত? প্রাথমিকভাবে এখনো পর্যন্ত যা সূত্রের খবর, এই 3 জন ভারতের মোবাইল, ভারতের সিম কার্ড তা পাচার করত, পাকচর হিসেবে কাজ করত। কোচবিহারের সাহেবগঞ্জে 3 জনকে পাকড়াও, এসটিএফ এর জালে এই 3। কথা বলবো, সহকর্মী শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, কোচবিহারের সাহেবগঞ্জে আমি একটু ভৌগোলিক অবস্থানটা জানতে চাইবো। এরা সেখানে কিভাবে ঢোকে, কতদিন ধরে ছিল, আর এসটিএফ কি করে সেখানে পৌঁছলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই সাহেবগঞ্জ যে থানা, এটা হচ্ছে দিনহাটা 2 ব্লকের মধ্যে পড়ে এবং এই দিনহাটা 2 ব্লকের 3 দিকই কিন্তু বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘেরা। আর এই যে সীমান্তে যে কাঁটাতারের বেড়া, অধিকাংশ এলাকাতেই কাঁটাতারের বেড়া রয়েছে, ফলে এপার ওপার যাতায়াত হয় না। কিন্তু কখনো কখনো বিএসএফের নজরদারি এড়িয়ে কিন্তু কখনো মতো অনুপ্রবেশের মতো ঘটনাও এর আগে ঘটছে এবং এই এসটিএফের কাছে গোপন সূত্রে খবর পায় যে এই সীমান্ত লাগোয়া সাহেবগঞ্জ থানার সীমান্ত লাগোয়ায় পাকচর সন্দেহে আইএসআই এর চর রয়েছে, তারা গোপন ডেরায় রয়েছে, তারা লুকিয়ে রয়েছে এবং তাদের যেটা কাজ মূলত এখান থেকে সিম সংগ্রহ করে সেগুলো বাংলাদেশের মধ্যে দিয়ে পাকিস্তানে পাচার করা। এই সন্দেহেই কিন্তু সেখান থেকে তারা গতকাল রাতে অভিযান চালায় এবং 3 জনকে গ্রেপ্তার করে, এমনটাই জানা যাচ্ছে এবং সেই 3 জনকে গ্রেপ্তার করে আজ দিনহাটা আদালতে তোলা হয়। সেখানে তাদের 14 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয় এবং আমরা যেটা এসটিএফ সূত্রে আরও জানতে পারছি, মোট 7 জনের নামে অভিযোগ রয়েছে, কিন্তু এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরই এই যে 3 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করে বাকি 4 জন কোথায় রয়েছে সেই 4 জনের তাদের যে ঠিকানা, সেই ঠিকানা গোপন ডেরা, সেই গোপন ডেরা জানার চেষ্টা করবে এসটিএফ। ওকে।
এবার আপনাদেরকে দেখাই যে এই যে জায়গা থেকে এদেরকে ধরা হয়েছে এই জঙ্গি মডিউলকে, সেটা চিকেন স্নেকের কতটা কাছে। গুপ্তচর ঢুকিয়ে কি চিকেন স্নেকে তাহলে নজরদারির চেষ্টা? প্রশ্ন উঠছেই। শত্রুদের পরিকল্পনায় জল ঢেলেছে বেঙ্গল এসটিএফ। চিকেন স্নেক, হ্যাঁ, এই চিকেন স্নেকের কাছেই জঙ্গি মডিউলের খোঁজ। এই চিকেন স্নেক 22 কিলোমিটারের পথ, শিলিগুড়ি করিডোর, যা খুব ইম্পর্টেন্ট। সেই চিকেন স্নেকের কাছে জঙ্গি মডিউলের খোঁজ এবং দেশের নিরাপত্তার ক্ষেত্রে আমরা জানি যে এই চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেখানেই পাক চর সন্দেহে ধরপাকড়। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এসটিএফ এর জালে 3 জন। আর চিকেন স্নেকে পাক চীনের বরাবরই যে কুনজর রয়েছে সেটা আমরা সকলে জানি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে সাহেবগঞ্জের খুব কাছাকাছি চিকেন স্নেক এবং সাহেবগঞ্জ থেকে এই জঙ্গি মডিউলের 3 জন পাকচর সন্দেহে গ্রেফতার, স্বাভাবিকভাবেই কতটা উদ্বেগের? আমি বলবো না এটা উদ্বেগের, সোনিয়া, আমি বলবো এটাই হওয়ার ছিল। আসলে এই চিকেন স্নেকে একটু আগে তুমিও বলছিলে যে এই চিকেন স্নেকে যারা যারা ভারতের ক্ষতি করতে চায় তারা সবার নজর থাকে এই চিকেন স্নেকের উপর, যে কিভাবে এই জায়গাটা আনরেস্ট করা যায়। এটা সবচেয়ে বড় বা একমাত্র রুট, ট্রানজিট রুট উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের। সেটাকে যদি কোনোভাবে নষ্ট করা যায়, সেই জায়গাটা যদি কোনোভাবে কবজা করা যায়, তাহলে ভারতকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। এই চেষ্টা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমি বলবো না এটা কতটা টেনশনের বা আতঙ্কের এই 3 জন ধরা পড়লো, বরং আমি বলবো যে এটা ভালো হলো যে এতদিন ধরা পড়েনি, এবার ধরা পড়লো। এটা আমাদের সাফল্য যে এই চিকেন স্টেককে অশান্ত করার জন্য এতদিন ধরে জঙ্গিরা থেকে গিয়েছে, কখনো কোচবিহারের সাহেবগঞ্জে, হয়তো আরও কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় এসটিএফ এবং বেঙ্গল এটিএস তারা তল্লাশি চালাচ্ছে, তাদের মতো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট নিয়ে কাজ চালাচ্ছে এবং এক এক করে ধরা পড়ছে। 7 জন মোট, যে 4 জনের হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যে 4 জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। এখনো পর্যন্ত 3 জনকে জালে নেওয়া সম্ভব হয়েছে। এই 3 জন কারা কারা আপনাদের জানিয়ে রাখি। এই 3 জঙ্গির নাম রশিদুল, নাসির উদ্দিন এবং শফিকুল। একদিকে তো আমরা জানি যে এই জঙ্গিরা ভারতের গোপন তথ্য পাচারের চেষ্টা করে। কমলিকা রয়েছে নিউজ রুম থেকে আমার সঙ্গে। কমলিকার কাছ থেকে জানতে চাইবো, কমলিকা, চরবৃত্তি তো চলছেই, জাল নোট পাচারের এই চক্র, এসটিএফ এর হাতে ঠিক কি কি তথ্য উঠে আসছে, কি কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সিম কার্ড, তাদের কাছে যে বিভিন্ন রকমের ফেক সিম কার্ড ছিল, সেই সিম কার্ডগুলো তারা বাংলাদেশে পাঠাতো এবং বাংলাদেশ থেকে বাংলাদেশে পাকিস্তানি চরেরা বসে থাকতো, সেই পাকিস্তানি চরেরা সেই সিম কার্ডগুলো পাকিস্তানে পাঠিয়ে দিত। কেন? এটার কিসের উদ্দেশ্য? এই বিভিন্ন জায়গা থেকে ভারতের সিম কার্ড যদি পাকিস্তানে চলে যায় তাহলে কিভাবে সেটা বিপজ্জনক সেটা বুঝতেই পারছো। এবং কেন এটা বিপজ্জনক? কারণ বিভিন্ন এই সিম কার্ড ব্যবহার করে বিভিন্ন রকমের যেটা বলা যেতে পারে যে ফেক কারেন্সি, সেটা ভারতের যে অর্থনীতি সেটার মধ্যে ঢুকিয়ে দেওয়ার উদ্দেশ্য। যে উদ্দেশ্যে ভারত সরকার ডিমনিটাইজেশন করেছিল। কেন করা হয়েছিল ডিমনিটাইজেশন? যাতে এই ধরনের যে ফেক কারেন্সি, এই ফেক কারেন্সিগুলোকে বন্ধ করা যায়। এই যে বিষয়টা, যেটা এই আবার যে এরা একটা চেষ্টা শুরু করেছে যে ভারতবর্ষের অর্থনীতিকে আঘাত করার যে একটা চেষ্টা, সেটাকে প্রতিহত করছে বেঙ্গল এসটিএফ এবং তারা টিপ অফ পে। এবং আমরা জানি যে যেহেতু কেন্দ্র রাজ্য এখন একেবারে হাতে হাত মিলিয়ে কাজ করছে, এই ইন্টেলিজেন্স তাদের কাছে ছিল এবং সেখান থেকে এই জায়গায় গিয়ে তারা এদেরকে গ্রেপ্তার করে, এই 3 জনকে গ্রেপ্তার করে। এবং আমরা দেখেছি যে গত 2 মাসে দফায় দফায় গ্রেপ্তার হয়েছে, যেরকম একদিকে হামিম গ্রেপ্তার হয়েছে, তারপর রানার অফ গ্রেপ্তার হয়েছে। এবং এখানে এই 3 জনকে গ্রেপ্তার করা, এই জায়গাটা সীমান্তের খুব কাছাকাছি জায়গা, চিকেন স্নেকের কাছাকাছি জায়গা, কিন্তু উদ্দেশ্য অর্থনৈতিক, ভারতের যে অর্থনীতি তাকে টার্গেট করা। আর উদ্দেশ্য হচ্ছে লুক, অর্থাৎ টেররাইজ ইস্ট, এই পলিসিটা এরা নিয়ে চলছে। কিন্তু আমরা যেটা জানতে পারছি যে ভারতের গোয়েন্দা বাহিনী এবং রাজ্যের গোয়েন্দা বাহিনী, তার সঙ্গে সঙ্গে এসটিএফ এবং স্পেশাল ফোর্স, তাদের জন্য এটা খুব বড় জয়। কারণ তারা এইভাবে এদেরকে একেবারে যেটা বলে যে ধরতে পেরেছে এবং এদের যা যা প্ল্যান ছিল সেই সমস্ত প্ল্যান কিন্তু বানচাল হয়ে গেছে, এমনটাই জানা যাচ্ছে। ভারত থেকে পাকিস্তানে সিম পাচার হয়ে যেত, হ্যাঁ, বাংলাদেশে থাকা যেসব পাক এজেন্টরা
ভারতের সিম বিক্রি হতো তাদের কাছে, আর সেই সিমই কি ঘুরপথে পাকিস্তানে চলে যেত। কিভাবে এই চক্রটা কাজ করত, এটা তো দেশের জন্য বড় ক্ষতির জায়গা, যে ক্ষতি হয়তো আরো বড় ক্ষতি হতে পারতো, যা বানচাল হয়ে গেল। একদমই এসটিএফ আগে এদের মোডাস অফ অপারেন্ডি কিন্তু ধরে ফেলেছিল যে ভারতীয় এরকম সিম কার্ড পাকিস্তানে পাচার হচ্ছে, কারা পাচার করছে। এই বিষয়টি যখন এসটিএফ তদন্তে নামে তখনই কিন্তু এই তিনজনকে গ্রেফতার করা হয়। মূলত এদের কি কাজ ছিল, এরা ভারতের থেকে বিভিন্ন অর্থাৎ দেশের মধ্যে থাকা বিভিন্ন যে সিমের কোম্পানি সেখান থেকে বেআইনি ভাবে প্রচুর সিম কালেক্ট করতো। সেই সিমগুলো তারা সীমান্ত লাগোয়া অঞ্চল থেকে বাংলাদেশে থাকা পাক এজেন্ট গুপ্তচর যারা ছিল তাদের হাতে পৌঁছে দিত। একটা বড় চোরাচালান চক্র। সেইখানে সিম কার্ড পৌঁছে যাওয়ার পরই বাংলাদেশ থেকে সরাসরি পাক আইএসআই শীর্ষকর্তা বা পাক আইএসআই গুপ্তচর যে যে জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে পৌঁছে যেত এই ভারতীয় সিম কার্ড। এবার সেখানে পৌঁছানোর পর সেখান থেকে ফোন করা হতো ভারতে বা ভারত সীমান্ত লাগোয়া বিভিন্ন দেশে থাকা পাক গুপ্তচরদের। অর্থাৎ যে নেটওয়ার্ক কাজে লাগার জন্য, নেটওয়ার্ককে সক্রিয় করার জন্য ভারতীয় সিম কার্ডের ব্যবহার করত পাক আইএসআই, এবং গুপ্তচর বৃত্তির জন্য যে সিম কার্ডগুলো ব্যবহার করতো সেই সিম কার্ড সাপ্লাই দিত এই তিনজন। এবং তোমায় জানিয়ে রাখি বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানের পাঞ্জাব এবং নেপালেও এই সিম কার্ডগুলি চোরাচালান করা হতো, যাতে করে কিনা তাদের এই যে গুপ্তচর ভিত্তিক যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক তারা সর্বক্ষণ অ্যাক্টিভ রাখতে পারে।